এক সময় রাজুদের অনেক জমিদারি থাকলেও এখন তো তার কাছে ফুটো পয়সাটাও নেই। তাই সে বুদ্ধি করে বড়লোক বাবার একমাত্র মেয়েকে বিয়ে করে নেয়, যাতে করে শ্বশুরের সকল সম্পত্তি কবজা করে সে বাকিটা জীবন আরামায়েশে কাটিয়ে দিতে পারে। কিন্তু বিয়ের পরপরই তো তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে জানতে পারে তার শ্বশুর মশাই তো তার থেকেও গরিব। এবার শ্বশুরের সম্পত্তি আর সে কি কবজা করবে? উল্টো তার সকল লোনের বোঝা তো রাজুর ঘাড়ে এসে পড়ে। এবার সে কি করবে, কিভাবে এই বিপদ থেকে বাঁচবে, সেটাই দেখবো আজকের গল্প আনাগানাকা ওকা রাজুতে। চলুন তাহলে আর দেরি না করে মজার গল্পটা শুরু করা যাক। শুরুতে আমরা একটা মহিলা রিপোর্টারকে দেখতে পাই, যে ক্যামেরার সামনে এসে অনেক বেশি উৎসাহ নিয়ে বলছিল আজ সে যার ইন্টারভিউ নিতে যাচ্ছে সে কোনো সাধারণ ব্যক্তি নয়। বড় বড় নিউজ চ্যানেল থেকে যখন তাকে ইন্টারভিউর জন্য অফার করা হয় তখন সে সবগুলো নিউজ চ্যানেলকে রিজেক্ট করে দেয়, কিন্তু আজ তার চ্যানেলে সেই প্রভাবশালী লোকটা তার ইন্টারভিউ দিতে রাজি হয়ে গেছে। এরপর আমাদেরকে একটা বড় মহল দেখানো হয়, যেটা এই গ্রামের সবচেয়ে বড় বাড়ি, আর এখানকার সব মেয়ে তার জন্য পাগল। সে হচ্ছে এই জায়গার জমিদার মিস্টার রাজু। হ্যাঁ, এতক্ষণ এই মহিলা রিপোর্টারটা যার ইন্টারভিউ নেওয়ার জন্য এত উৎসাহিত হয়েছিল সেই গ্রামের অনেক বড় একজন জমিদার। এর একটু পরে আমরা রাজুকে দেখতে পাই, যে একটা হেলিকপ্টারে করে এসে নিজের বাড়ির সামনে নামে। রাজু হেলিকপ্টার থেকে নেমে ওই রিপোর্টারদের সামনে আসে। ক্যামেরাম্যান আর লেডি রিপোর্টারটা রাজুকে দেখে হা হয়ে তাকিয়ে থাকে। রাজু তখন হেসে বলে তার একটু লেট হয়ে গেল, সে শপিং করতে গিয়েছিল। রাজুর কথা শুনে মেয়েটা অবাক হয়ে বলে হেলিকপ্টারে শপিং? রাজু এবার হেসে বলে বাড়িতে আসার আগে সে আইপিএল টিমও কিনে নিয়েছে, বিকালে সে অনেক বোর হয়ে যাবে, তাই ভাবলো ক্রিকেট টিম এনে এখানে খেলা দেখবে। এ কথা শুনে তো এবার মেয়েটা অবাকের চরম পর্যায়ে চলে যায়। এত বড় বড় কথাগুলো রাজু এমন ভাবে বলছে যেন সে ছোট কিছু কিনেছে। সে ভালো করেই বুঝতে পারছে রাজু কত বড় লোক। রাজু এবার তাদেরকে তার আলিশান বাড়ির ভেতরে নিয়ে যায়। ভেতরের প্রতিটা কোণা এত বড় আর সুন্দর দেখে যে কারো চোখ ছানা বড় হয়ে যাবে। এবার রাজু তার কিছু স্টাফদের সাথে পরিচয় করিয়ে দেয় তাদের, যেখানে রাজুর গেট খোলার জন্য একজন, গেট লাগানোর জন্য একজন, আবার রাজুর পার্সেল গ্রহণ আর ওটিপি বলার জন্য একজন কর্মচারীও সে রেখে দিয়েছে। রাজু তার নিজের দুশ্চিন্তা করার জন্য আলাদা লোক রেখে দিয়েছে, অর্থাৎ রাজুর যত চিন্তা দুঃখ থাকবে সবকিছু বহন করার জন্য আলাদা লোক আছে। কারণ রাজু এত বড় লোক যে তার কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো সময় নেই। এদিকে রিপোর্টারটা যত এসব শুনছে ততই অবাক হচ্ছে। এবার সে রাজুকে প্রশ্ন করে সে এত টাকার মালিক, এত বড় লোক, তাহলে এখনো সে সিঙ্গেল কেন আছে? সে কাকে বিয়ে করবে? এই কথা শুনে রাজু হেসে এবার তাদেরকে তার বাড়ির পুলের সাইডে নিয়ে যায়, যেখানে অনেকগুলো সুন্দর সুন্দর মেয়েরা ছিল আর সবাই রাজুকে ভালোবাসতো। তাই রাজু কাকে রেখে কাকে বিয়ে করবে সেটা ডিসাইড করতে না পেরে এখনো বিয়েই করেনি। এসব কথা শুনে তো এবার মেয়েটার অনেক বেশি ভালো লাগে রাজুকে। রাজু এবার সবার সাথে পার্টি করতে থাকে। সে একটা মেয়ের কাছে গিয়ে মালদ্বীপের টিকিট দেয় আর বলে তারা সামনের সপ্তাহে মালদ্বীপ যাচ্ছে। কিন্তু এই কথা শুনে মেয়েটা রাজুকে বলতে থাকে যে সে তাকে টাকা দিচ্ছে না কেন, তার ডিটারজেন্ট লাগবে। এই শুনে তো রাজু অবাক হয়ে যায়। আর এরপরই আমরা দেখতে পাই এতক্ষণে যা যা কিছু দেখানো হয়েছে তা সবই ছিল রাজুর স্বপ্ন। বাস্তবে তো রাজুর মা এখানে রাজুকে বকেই যাচ্ছে আর তাকে ডিটারজেন্ট নিয়ে আসতে বলছে। রাজু এবার নিজের স্বপ্ন থেকে উঠে স্বপ্নের থেকে একদম উল্টো সবকিছু দেখে। এরপর তার একজন লোককে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। তখন লোকটা জানায় রিয়েলিটিতে, অর্থাৎ রাজুর এসব স্বপ্ন সম্পর্কে সবারই ধারণা আছে। রাজু সবসময় চায় তার অনেক ধন সম্পদ থাকুক, সে জমিদার হতে চায়। তবে সে একজন জমিদারের নাতি হলেও তাদের কোনো টাকা পয়সা নেই। তবুও এত বড় বাড়ি দেখে গ্রামের সবাই এখনো ভাবে হয়তো রাজুদের অনেক টাকা। তাই অনেক সময় গ্রামের অনেক মানুষ সেখানে সাহায্য চাওয়ার জন্য আসে। কিন্তু রাজুদের বাড়ি অনেক পুরনো হওয়ায় ঠিকমতো ফ্যানও চলে না, সাথে দেয়ালে একটু ছোঁয়া লাগলেই সেটা ভেঙে চুরে যায়, কারণ নতুন ভাবে কোনো কিছু রিপেয়ার করা হয়নি। এদিকে আজকেও বাইরে অনেকগুলো মানুষ বসেছিল রাজুর কাছে সাহায্য চাইতে। রাজু একটা জমিদারি ভাব নিয়ে সবার সামনে যায় আর তার দাদার পুরনো একটা বড় চেয়ারে বসতে যায়, কিন্তু বসার আগেই দেখা যায় চেয়ারটা ভেঙে যায়। এটা দেখে রাজু তাড়াতাড়ি করে কেউ যাতে কিছু বুঝতে না পারে তাই সবাইকে বলে যে তাদের দুঃখ শোনার জন্য সে নিজেও তাদের সাথে মাটিতে বসবে। রাজুর এরকম দয়া দেখে সবাই অনেক বেশি খুশি হয়, কিন্তু তারা তো আর জানে না যে রাজু কেন মাটিতে বসেছে। তো রাজু সবার কাছে তাদের বিপদের কথা শুনতে চায়। একজন লোক বলে সামনে তার মেয়ের বিয়ে, সেই বিয়েতে খরচ করার জন্য 5 লাখ টাকা লাগবে, আর সেই টাকা সে রাজুর কাছে চাইতে এসেছে। এতগুলো টাকার কথা শুনে রাজু তো থতমত খেয়ে যায়, তবে কাউকে কিছু বুঝতে না দিয়ে বলে মেয়ে মানুষের এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার দরকার কি, মেয়েদেরকে পড়াশোনা করানো উচিত। এইবার লোকটা রাজুর কাছে 10 লাখ টাকা চায়, কারণ বিয়ের খরচের থেকে পড়াশোনার খরচ বেশি। এখন রাজু লোকটাকে বলে থাক থাক, মেয়েকে বিয়েই দিয়ে দাও। এরপর সে তার একটা খানদানি বক্স বের করে, যেখানে আগেকার রাজারা স্বর্ণ ডায়মন্ড এসব রাখতো, কিন্তু রাজু বক্সটা খুলে দেখে সেখানে সুই সুতা রাখা আছে। এটা দেখে সে তাড়াতাড়ি বক্সটা বন্ধ করে দেয় আর লোকগুলোকে বলে এখন তারা ডায়মন্ড গুলোকে পলিশ করতে দিয়েছে, আগামী সপ্তাহে তারা টাকা পেয়ে যাবে। লোকগুলোও তখন খুশি হয়ে চলে যায়, কিন্তু বেচারা রাজুর তো নিজের খরচ করার জন্যই টাকা নেই, অন্য কাউকে সে কিভাবে
টাকা দিবে। তবে এরপরেও সে কোনোভাবে কাউকে বুঝতে দেয় না যে তারা গরিব। পরের দিন রাজুর দাদার জন্মদিন ছিল। বাড়ির সবাই রাজুর দাদার ছবির সামনে এসে তার জন্য প্রার্থনা করে। রাজু তার দাদার ছবির সামনে এসে উইশ করার বদলে উল্টো নিজের জুতো খুলে মারতে যায়, কিন্তু তার আগেই রাজুর বন্ধু এসে তাকে থামায়। এখানে আমরা জানতে পারি রাজুর দাদা তার সময় অনেক বড় একজন জমিদার ছিল। টাকা পয়সা সম্পদ কোনো কিছুরই অভাব ছিল না তার। তবে তার একটা সমস্যা ছিল, আর সেটা হলো রাজুর দাদা মেয়েদেরকে খুব পছন্দ করত। সবসময় সে তার আশেপাশে মেয়ে রাখতো। যখন কোনো মেয়ে তাকে একটা নারকেলও খাওয়াতো, তাহলেই রাজুর দাদা সেই মেয়েকে পুরো নারকেল বাগান দিয়ে দিত। এভাবে করে তার দাদা ধীরে ধীরে তার সব সম্পদ, টাকা পয়সা, স্বর্ণ এক এক করে মেয়েদের উপর খুশি হয়ে দিয়ে দিতে থাকে, তাও ফ্রিতে। শেষে শুধু তার এই পুরনো জমিদার বাড়িটা ছিল। আর একদিন মেয়েদের সাথে নাচতে নাচতেই তার দাদা সেখানে মারা যায়। আর এসব কারণে রাজু তার দাদাকে দেখতে পারে না, কারণ আগে এত বড়লোক থাকা সত্ত্বেও তার দাদা এমনি এমনি সবাইকে টাকা পয়সা দিয়ে দিত। অথচ রাজুদের জন্য সে কিছুই দিয়ে যেতে পারেনি। এখন রাজুর জমিদার হওয়ার স্বপ্নই রয়ে গেছে। তবে আমরা দেখি রাজুর টাকার জোর না থাকলেও বুদ্ধির জোর ঠিকই আছে। যেমন রাজু কাউকে বুঝতেই দেয় না যে তারা গরিব। তেমনি একদিন রাজু মন্দিরে যাওয়ার জন্য তার গাড়ি বের করতেই দেখা যায় গাড়িটা নষ্ট হয়ে যায়, কারণ এটাও তার দাদার পুরনো আমলের গাড়ি ছিল। তবে রাজু এটা কাউকে বুঝতে দিতে চায় না, তাই সে বলে সে হেঁটে হেঁটেই মন্দিরে যাবে। এরপর আমরা দেখি রাজু উঁচু পাহাড়ের সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠে যাচ্ছে। সবাই তো তখন তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আর তার কারণ হলো রাজু নিজের পা দিয়ে হাঁটছে না, সে তার বন্ধুর কাঁধে উঠে বসে আছে আর এমন ভাব করছে যেন সে এত দূর হেঁটে হেঁটে উপরে উঠেছে। একদিন দেখা যায় রাজুর ছোটবেলার বন্ধুর বিয়ের ইনভিটেশন আসে তার কাছে। রাজু ও তার বন্ধুদের নিয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে যায়। গাড়িতে রাজু তার এক লোককে বলে একটা খামে 116 টাকা ভরে তার বন্ধুকে গিফট হিসেবে দিতে। এ কথা শুনে লোকটা রাজুকে জিজ্ঞেস করে এত কম টাকা সে কিভাবে দিবে কাউকে। এবার রাজু হেসে বলে তার বন্ধু বুচ্চি সে যেমন তেমন ছেলে না। বুচ্চি সবসময় মানুষদের কাছে ইমোশনাল হয়ে পরিবারের কথা বলে মানুষের কাছ থেকে টাকা ধার নেয়। এরপর সেই টাকা দিয়ে সে মদ খায়। আর এই বুচ্চির বিয়ের গিফট হিসেবে এত টাকাই অনেক। বুচ্চির কথা শুনে তখন সবাই হাসতে থাকে। এরপর তারা বিয়ের ভেন্যুতে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে চারিদিকে এত ভালো করে সাজানো বড় বড় গাড়ি দেখে রাজু ভাবে হয়তো তারা ভুল কোনো লোকেশনে চলে এসেছে, কারণ এত বড় করে বিয়ে তো আর বুচ্চির হতে পারে না। এইবার তারা আবার লোকেশন চেক করে দেখে না, তারা তো ঠিক জায়গাতেই এসেছে। তখন রাজু বাইরে বর আর বউয়ের নাম দেখতে পায়, যেখানে বুচ্চির নাম ছিল। এটা দেখে রাজু অবাক হয়ে ভেতরে গিয়ে দেখে আসলেই তো এটা বুচ্চির বিয়ে হচ্ছে। একটু পরই রাজুরা জানতে পারে বুচ্চি একজন বড়লোক ঘরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করেছে, তাই তার বিয়ে এত বড় করে হচ্ছে। বুচ্চির শ্বশুরবাড়ির লোকের অনেক সম্পদ, আর সেসবের মালিক এখন বুচ্চিই হতে চলেছে। এবার সবটা বুঝতে পারে রাজু। তবে সে গিয়ে বুচ্চির সাথে কথা বলতে গেলে বুচ্চি তাদেরকে পাত্তা না দিয়ে তার বড়লোক বন্ধুদের সাথে কথা বলতে থাকে। এটা দেখে রাজু অবাক হয়ে এবার বুচ্চির মায়ের কাছে চলে যায়। এদিকে বুচ্চির মা তো অন্যান্য মহিলাদের নিয়ে তার ছেলের শ্বশুরবাড়ির নামে সুনাম করছিল, আর নিজের স্বর্ণ এবং বিয়ে বাড়ির ডেকোরেশন নিয়ে বড়াই করছিল। তখন রাজু তার কাছে গেলে মহিলাটি রাজুকে দেখে সিকিউরিটি গার্ডকে ডাকে আর বলে যাকে তাকে তারা বিয়ে বাড়িতে ঢুকতে দিচ্ছে কেন? বড় বড় দামি গাড়ি আর চেহারা দেখেই যাতে তারা মানুষকে ঢুকতে দেয়। তার এমন কথা শুনে অনেক অবাক হয় রাজু। কালকে পর্যন্ত বুচ্চি আর তার মা ঠিকমতো খেতে পারতো না, আর আজ এমন কথা। এবার রাজু যাওয়ার আগে বুচ্চির মার কাছে গিয়ে বলে তারা একদিনে এত টাকার মুখ দেখে যেরকমটা ভাব নিচ্ছে, একদিন রাজুও বিয়ে করবে, তাও সবচেয়ে বড় লোক বাড়িতে। আর সেদিন বিয়ের প্রথম কার্ডটা রাজু তাকেই দিবে। এই কথাটা বলেই রাজু সেখান থেকে বেরিয়ে যায়। এরপর রাজু বাইরে এসে তার বন্ধুদের জিজ্ঞেস করে এই বুচ্চি এরকম মেয়ে পেলো কোথা থেকে? একজন বলে বুচ্চি লাভ ম্যারেজ করেছে। এ কথা শুনে রাজু বলে বুচ্চির মতো ছেলে এরকম বড়লোক বাড়িতে বিয়ে করতে পারলে রাজুর মতো হ্যান্ডসাম ছেলে পারবে না কেন? এরপর আমরা দেখি রাজু একটা ঘটক দিয়ে বিভিন্ন জায়গায় বিয়ের প্রস্তাব পাঠায়। যেসব মেয়ের বাবার সম্পত্তি বেশি রাজু সেসব মেয়েদেরকেই দেখতে যায়। তবে সে প্রথম মেয়ে দেখতে যেয়ে মেয়ের বাবার কাছে তাদের সম্পত্তির পরিমাণ জানতে চায়। মেয়ের বাবা কোনো দ্বিধা ছাড়াই বলে দেয় সেসব। তবে রাজুর কাছে সম্পত্তি খুব কমই লাগে, তাই সে সাথে সাথে সেই বিয়েটা রিজেক্ট করে দেয়। এবার ঘটক রাজুকে আরো বড়লোক বাড়ির একজন মেয়েকে দেখায়। সেই মেয়ের বাবার বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি আছে শুনে রাজু তো অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু এমন টাইমে মেয়ে জানায় তার বাবার সম্পত্তির উপর কোনো ইন্টারেস্ট নেই, সে নিজের পায়ে দাঁড়াতে চায়। এই কথা শোনা মাত্রই রাজু সবার সামনে সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর সে আরেকটা মেয়ের সাথে দেখা করে। তবে এই মেয়ের বাবার অনেক সম্পত্তি থাকলেও তাদের সম্পত্তি সব আটকে আছে, তাই রাজু এইবারও বিয়েটা রিজেক্ট করে চলে আসে। এবার ঘটক রাজুকে এমন এক জায়গায় মেয়ে দেখাতে নিয়ে যায় যেখানে মেয়ের বাবার সম্পত্তির কোনো অভাব নেই বা সমস্যাও নেই। তবে যখন মেয়ে তাদের সামনে আসে তখন সবাই দেখে মেয়ে প্রথম দিনই সবার সামনে মুখে সিগারেট নিয়ে এসেছে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। তবে রাজু মেনে নেয়, উল্টো নিজে গিয়ে মেয়ের সিগারেটটা ধরিয়ে দেয়। এবার জানা যায় এই মেয়ের একটা বয়ফ্রেন্ডও আছে। তবুও রাজু মেয়ের বাবার টাকা পয়সার জন্য তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। পরের দিন রাজুর দাদার মন্দিরে একটা বড় অনুষ্ঠান ছিল। রাজু সেখানে গিয়ে নাচানাচিও করে, একটা রয়্যাল ভাব নেয়, কারণ এটা তার দাদার মন্দির ছিল যেটা সে আগে দান করে দিয়েছিল। নাচের মাঝে হুট করেই মন্দিরে একটা গাড়ি
বাড়ি এসে ঢোকে আর সেখান থেকে বেরিয়ে আসে একজন মেয়ে। রাজু তো মেয়েটাকে দেখেই হা হয়ে তাকিয়ে থাকে। মেয়েটি তার বাবার সাথে মন্দিরে প্রবেশ করে। এরপর সে তার কোমর থেকে বড় সোনার বালা খুলে মন্দিরে দান করে দেয়। এটা দেখে তো রাজু বুঝতে পারে তারা অনেক বেশি বড় লোক। এরপর আমরা দেখি রাজু মেয়েটাকে ফলো করতে থাকে, তাদের সামনে ভালো সাজানোর চেষ্টা করে, গরিব মানুষদের দান করে তাদের সামনে। এই মেয়েটার নাম হচ্ছে চারুলতা। চারুলতার কাছেও রাজুর এসব দেখে ভীষণ ভালো লাগে। এরপর দেখা যায় চারুলতার তার বাবা মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে গেলে রাজু এবার নিজে নিজে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। এটা দেখে রাজুর বন্ধুরা তো খুবই অবাক হয়, কেননা এত বছরেও রাজু কোনোদিন নিজে হেঁটে এই সিঁড়ি দিয়ে উপরে ওঠেনি, আজ উঠছে, তাও একটা মেয়ের জন্য। তো রাজু উপরে উঠে একটু দূরে গিয়ে নিজে মাইকিং করে নিজেরই প্রশংসা করতে থাকে যে এই মন্দিরের সকল অনুষ্ঠান দান সব জমিদারের নাতি রাজু আয়োজন করেছে। এখানে রাজু জানতে পারে যে চারুলতারা পাশের গ্রাম থেকে এখানে এসেছে। চারুলতার বাবার বিভিন্ন জায়গায় বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, এছাড়াও অনেক সম্পদ আছে। আর চারুলতা তার একমাত্র মেয়ে, তাই তার বাবা মন্দিরে এসেছে যাতে সে তার মেয়ের জন্য যোগ্য জামাই খুঁজে পায়। আর তাদের বিয়েটা দিয়ে সে তার সব সম্পদ তার জামাইয়ের নামে লিখে দিতে চায়, যাতে করে সে নিশ্চিন্তে থাকতে পারে। এদিকে এইসব কথা শুনে রাজু যেন না চাইতেও সোনা হাতে পেয়ে যায়। সে কল্পনা করে যেভাবেই হোক তার চারুলতাকে পটাতেই হবে। এরপর সে নিজেই চারুলতাদের সামনে যায় আর এমন ভাব করে যেন অন্য কেউ মাইকিং করে রাজু সুনাম করছে। এরপর দেখা যায় রাজু চারুলতার পাশে গিয়ে দাঁড়ায় আর পণ্ডিত পুজো শুরু করে। রাজু এখানে নিজেই ভজন গাওয়ার চেষ্টা করে। তারপর সে তার পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে দান বাক্সে ঢুকাতে যায়, কিন্তু দান বাক্সের ছিদ্র ছোট থাকায় টাকাই ঢোকে না। এটা দেখে রাজু পণ্ডিতকে বলে তাকে কতবার বলা হয়েছে রাজুদের মতো বড়লোক মানুষদের জন্য অন্য একটা দান বাক্স তৈরি করতে, এখানে টাকা ঢোকাতে সমস্যা হয়। এদিকে রাজুর এত দয়ালু আচরণ দেখে চারুলতার তার বাবা তো তার দিকেই তাকিয়ে থাকে। এরপর রাজু নিচে এসেই আগে ঘটকের সাথে কথা বলে। সে ঘটককে চারুলতার ব্যাপারে জানায়। তখন ঘটক রাজুকে বলে তার তো বিয়ে অন্য মেয়ের সাথে ফিক্স হয়ে গেছে, আর রাজু তো নিজেই বিয়েতে রাজি হলো, তাহলে এখন আবার অন্য মেয়ের কথা কেন বলছে? রাজু বলে ওই মেয়ের বয়ফ্রেন্ড আছে, সে কেন একজন বয়ফ্রেন্ড থাকা মেয়েকে বিয়ে করবে, তার বরং চারুলতাকে চাই। ঘটক এবার রাজুকে চারুলতার পরিবার সম্পর্কে জানায়। চারুলতার বাবা ভূপাতি লক্ষ টাকার মালিক, তাদের গ্রামের সবচেয়ে আলিশান বাড়ি তাদের। তবে একটা সমস্যা হলো ভূপাতি চারুলতার বিয়ে সেই গ্রামের প্রেসিডেন্টের ছেলে এরি বাবুর সাথে ঠিক করে রেখেছে। এটা শুনে রাজু বলে বিয়ে কি ঠিক হয়ে গেছে? ঘটক জানায় ঠিক হয়নি, তবে বিয়ের কথা চলছে। চারুলতার পড়াশোনা শেষ হতেই তাদের বিয়ে হবে। এই কথা শুনেই তো রাজু এবার আশার আলো খুঁজে পায় আর বলে এই সময়ের মধ্যেই সে চারুলতাকে পটিয়ে ফেলবে। আর এরপর আমরা দেখি রাজু সময়ের আগেই চারুলতাকে পটানোর জন্য অপারেশন চারুলতা মিশন শুরু করে। সে তার লোকেদের মাধ্যমে চারুলতার সব ডিটেলস সম্পর্কে খোঁজ নেয়। রাজু জানতে পারে চারুলতাদের গ্রামে তারাই সবচেয়ে বড় লোক। তাদের বাড়িটা এত বড় যে চারুলতা নিজেই জানে না তাদের রান্নাঘর কোথায়। এছাড়াও চারুলতার কালেকশনের সব দামি জামা, ব্র্যান্ডের ব্যাগ এই সব আছে। এছাড়া তার সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে কুকুর, অর্থাৎ সে কুকুর অনেক বেশি পছন্দ করে। তার নিজেরও একটা কুকুর আছে, আর তাই প্রথম অপারেশনটাই রাজুরা কুকুর দিয়ে শুরু করে। সবকিছু খোঁজখবর নেওয়ার পর তারা সেদিনই চারুদের গ্রামে চলে যায় আর সবাই প্ল্যান অনুযায়ী চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর রাজু নদীর সামনে দাঁড়িয়ে চারুর আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় রাজুর একজন লোক চারুর আসার সিগন্যাল দেয়। তখন রাজু তার শরীর পানি দিয়ে ভিজিয়ে নেয়। এরপর ছোট একটা কুকুর নিয়ে তাকেও ভিজিয়ে দেয়। এখানে আশেপাশে যারা ছিল সবাইকে রাজু আগে থেকে ঠিক করে রেখেছিল। তখন চারু আর তার বান্ধবী এখানে জগিং করতে আসে। রাজুও তখন তার মিশন শুরু করে দেয়। একজন চিৎকার করে বলে ওঠে যে কুকুর পানিতে পড়ে গেছে। এটা শুনে আশেপাশে সবাই সেখানে গিয়ে ভিড় জমায়। চারুরাও দৌড়ে সেখানে যায়। এবার রাজু চারুকে দেখে কুকুরকে বাঁচানোর নাটক করে। চারু তো এটা দেখে রাজুর উপর ফিদা হয়ে যায়, কারণ রাজু নিজের জীবন বাঁচি রেখে কুকুরকে বাঁচিয়েছে। তখন আরো একটা নাটক শুরু হয়। রাজু রেডি করা আরেকজন পিচ্চি ছেলে এসে তার কুকুরকে বাঁচানোর জন্য রাজুকে ধন্যবাদ জানায় আর সবার সামনে রাজু সুনাম করতে থাকে। এই সুযোগে ছোট এই চালাক ছেলেটাও সবার সামনে রাজুর কাছ থেকে টাকা চেয়ে বসে। রাজু তখন চারুর দিকে তাকিয়ে আর কিছু বলতেও পারে না, বাধ্য হয়ে টাকা দিয়ে দেয়। তখনই কুকুরটা রাজুর কোলে হিসুও করে দেয়। রাজু প্রথমে কুকুরটাকে ফেলে দিতে যেও আবার চারুকে দেখে থেমে যায়। এরপর সে কুকুরটাকে ছেলেটার কাছে দিয়ে দেয়। এরপর সে ভাব দেখিয়ে চলে যেতে নেয়। তখনই পেছন থেকে চারু তাকে ডাকে। রাজু তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু চারুর সামনে এমন ভান করে যে সে চারুকে চেনেই না। তখন চারু রাজুকে বলে যে ওই দিন রাজুকে সে মন্দিরে দেখেছে। এটা শুনে রাজু সুযোগে চারুর সাথে আরো কথা বলে। এরপর সেখান থেকে চলে যায়। তো রাজুর প্ল্যানের স্টেজ নাম্বার 2 শুরু হয় এরপর, অর্থাৎ এখনো তার চারুকে পটানো হয়নি। সে এবার চারুর কলেজে চলে যায়। তবে সে কিছুতেই তাকে বুঝতে দেয় না যে সে চারুকে চেনে। তবে সে এখানে কিছু করবে তার আগেই কলেজে গন্ডগোল বেঁধে যায়। কয়েকজন গুন্ডা মিলে চারুদেরকে ডিস্টার্ব করছিল। তখনই রাজুর একজন লোক এসে তাকে বলে এখনই সুযোগ। সে চারুর সামনে গুন্ডাদের সাথে ফাইট করে তাকে পটাতে পারবে, কারণ চারু কোরিয়ান ড্রামা দেখে। রাজু যদি কোরিয়ান ড্রামার মতো ফাইট করে তাহলে চারুর সাথে সাথে পটে যাবে। এ কথা শুনে রাজু বলে সে ফাইট করতে চায় না, কারণ ফাইট করা অনেক কষ্ট। এবার রাজুর বন্ধু বলে যদি সে একবার চারুকে পটিয়ে ফেলে তাহলে তো চারুর বাবার সব সম্পদ তার হাতের মুঠোয়, বাকিটা রাজু ভেবে নিক। এই কথা শোনা মাত্রই তো রাজু তখনই ওই গুন্ডাদের সামনে
সামনে গিয়ে দাঁড়ায়। চারু সহ সবাই রাজুর এন্ট্রি দেখে অবাক হয়ে যায়। এবার রাজু একটা গুন্ডাকে মেরে দৌড়াতে থাকে। তখন বাকি গুন্ডারাও তার পেছন পেছন আসে। রাজু এবার একটা গ্যারেজে ঢুকে যায়। গুন্ডারাও সেখানে ঢুকে রাজুকে মারতে। সবাই তো এখানে হা হয়ে শুধু রাজুকেই দেখছে। রাজু এবার সবাইকে বাইরে রেখে গ্যারেজের শাটার বন্ধ করে দেয়। এইবার আমরা দেখি রাজু গুন্ডাদের সাথে ফাইট করার বদলে তাদের কাছে রিকোয়েস্ট করে তারা যাতে তাকে না মারে, তারা কথা বলেই সব সমাধান করে ফেলবে। লোকগুলো এবার রাজুর দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে কি কথা। রাজু এবার নিজের কুল গেট আপ ছেড়ে গুন্ডাগুলোর কাছে এসে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যে তারা ছোটখাটো এই গুন্ডামি আর কতদিন করবে। মানুষ চা বিক্রেতা থেকে মিনিস্টার হয়ে যাচ্ছে, যদি তারাও চায় তাহলে তাদের আর এরকম ছোটখাটো গুন্ডামি করতে হবে না। তারা বড় বড় গুন্ডামি করতে পারবে, যেমন ব্যাংক লুট করা, জমি কেড়ে নেওয়া। এসব করলে তাদের ভবিষ্যৎ ভালো হবে। তাদের আর রাস্তায় বসে মেয়েদের ডিস্টার্ব করতে হবে না, তারা সেটা সাদা গাড়িতে বসেই করতে পারবে। এদিকে রাজুর কথা শুনে লোকগুলো সত্যি সত্যি ইমোশনাল হয়ে যায় আর তাকে ধন্যবাদ দিয়ে বলে সে আজ তাদের চোখ খুলে দিয়েছে। এই শুনে তো রাজুও খুশি হয়ে যায়। এরপর সে লোকগুলোকে বাইরে গিয়ে একটু অ্যাক্টিং করতে বলে যাতে সবাই বোঝে যে রাজু তাদের মেরেছে। রাজুর কথা তখন সবাই রাজি হয়ে যায়। তারাও নাটক করে আর মেয়েগুলোর কাছে ক্ষমা চায়। এদিকে তো সবাই ভাবে রাজু গুন্ডাগুলোকে মেরে এই হাল করেছে। এবার চারু সহ অন্যান্য মেয়েরা তো সবাই রাজুর উপর ফিদা হয়ে যায়। তার কাছে এসে তারা তার নাম্বার চায়, কিন্তু রাজু তো কাউকেই নাম্বার দেয় না। তবে চারু রাজুর নাম্বার চাইতেই সে তাকে সাথে সাথে দিয়ে দেয়। এটা দেখে বাকি মেয়েরা তো অনেক বেশি জেলাস ফিল করে। রাজু এবার চারুকে বিকালে সমুদ্রের পাড়ে দেখা করতে বলে। চারু এতে রাজি হয়ে যায়। বিকাল হতেই দেখা যায় চারু সমুদ্রের পাড়ে এসে রাজুকে কল দেয় সে কোথায় আছে এটা জানার জন্য। রাজু এবার চারুকে ফোনে বলে সে চাইলে রাজু তাকে গোয়া ট্রিপে নিয়ে যেতে পারে। এ কথা শুনে চারু বলে গোয়া তার ড্রিম জায়গা, তবে তার বাবা বলেছে বিয়ের আগে সে কোথাও ঘুরতে যেতে পারবে না। এ কথা বলেই সে মন খারাপ করে ফেলে। তখন রাজু তাকে তার সামনে তাকাতে বলে। রাজু সামনে তাকাতেই সেখানে রাজুকে দেখতে পায়, কিন্তু সবচেয়ে অবাক হয় তখন যখন চারু রাজুর পেছনে বড় ওয়েলকাম টু গোয়া লেখা দেখতে পায়। সে এবার চারুর কাছে এসে তাকে নিয়ে সেই গেটের ভেতর ঢুকে যায়। সেখানে গিয়ে সে আরো অবাক হয়, কারণ রাজু এই সমুদ্রের মধ্যেই পুরো গোয়ার মতো দেখতে একটা ছোটখাটো বিচ বানিয়ে ফেলেছে, তাও শুধুমাত্র চারুর জন্য। এই সবকিছু দেখে তো চারু খুব খুশি হয়ে যায়। এরপর রাজু চারুকে আরো একটা চমক দেয়, সেটা হলো প্যারাশুট ড্রাইভিং, অর্থাৎ প্যারাশুট দিয়ে আকাশে ওড়া। এটাও চারুর একটা ড্রিম ছিল। রাজু যে এভাবে তার ড্রিমগুলো পূরণ করবে তা তো চারু ভাবতেও পারেনি, তাই সে খুব খুশি হয়। এরপরই তারা দুজন মিলে প্যারাশুটে উঠে যায়। এভাবেই সবাই খুব মজা করতে থাকে। এর মধ্যেই তাদের যাওয়ার সময় হয়ে যায়, তাই তারা নিচে নেমে আসে। আর তখনই চারু সবার সামনে রাজুকে জড়িয়ে ধরে আর তাকে অনেক ধন্যবাদ দেয়। রাজু বুঝতে পারে চারু এখন পোর্টে গেছে, তাই সেও অনেক বেশি খুশি হয়। তবে এরপর থেকে শুরু হয় রাজুর অপারেশনের স্টেজ নাম্বার 4, অর্থাৎ ইগনোর করা। কিছুদিন যেতেই রাজু চারুর ফোন কল ওঠানো বন্ধ করে দেয়। সে তাকে ইগনোর করা শুরু করে। চারু তো তখন পাগল হয়ে তাকে কল করতে থাকে। রাজু তখন ফোনটা সুইচ অফ করে দেয়। হঠাৎই রাজুর এমন পরিবর্তন দেখে চারু অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে রাজু চারুর জন্য আর একটা প্ল্যান শুরু করে। দেখা যায় রাস্তায় যে কোনো আশেপাশে রাজু গিয়ে চারুর সামনে দাঁড়ায়। রাজু চারুকে দেখে তার কাছে যেতে নিলেই একটু পর দেখা যায় সেটা রাজু ছিল না, বরং অন্য কাউকে দেখে চারু রাজু ভেবেছে। অর্থাৎ রাজু এটাই চায় যাতে চারু সবসময় মনে করে যে সে রাজুকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। এরকমটা করার প্রধান কারণ হলো ভূপাতি চারুর বিয়ে আগেই ফিক্স করে রেখেছে মিনিস্টারের ছেলে ওই এরি বাবুর সাথে। তবে চারু রাজুর ইগনোরে রাজুর প্রেমে আরো অন্ধ হয়ে যাবে, যাতে কোনোভাবেই সে তার আর এরি বাবুর বিয়ে ভেঙে তার বাবাকে রাজি করায় রাজুর সাথে বিয়ে দেওয়ার জন্য। আর এর জন্যই রাজু চারুকে ইগনোর করে, যাতে করে চারু তাকে বেশি বেশি মিস করে। দেখা যায় প্ল্যানটা কাজেও লেগে যায়। একদিন চারু মন খারাপ করে বসে থাকলে ভূপাতি তার কাছে আসে আর তার মন খারাপের কারণ জানতে চায়। চারুও তখন তার বাবাকে সবকিছু খুলে বলে। এরপরই আমরা দেখি পরের দিন চারু নিজেই রাজুদের গ্রামে আসে আর রাজুর খোঁজ নিয়ে তাকে মন্দিরে এসে খুঁজে পায়। তাকে দেখেই চারু তাড়াতাড়ি করে তার কাছে যায় আর জিজ্ঞেস করে সে তাকে ইগনোর কেন করছে। রাজু এইবারও তাকে ইগনোর করে চলে যায়। এটা দেখে চারুর কাছে অনেক খারাপ লাগে। সে আবার রাজুর কাছে যায়। এবার রাজু মন খারাপের ভান করে বলে সে চারুর প্রেমে অন্ধ হয়ে গেছে। সে যেখানে যায় সেখানেই শুধু চারুকে দেখতে পায়। এই কথা শুনে চারু খুশি হয়ে বলে সেও রাস্তাঘাটে সব জায়গায় শুধু তাকেই দেখতে পায়, তাহলে রাজু তাকে কেন ইগনোর করছে। এইবার রাজু বলে সে আসলে চায় না তারা দুজন দুজনের প্রতি এত সিরিয়াস হোক। যে সম্পর্ক আগে বাড়ানো যাবে না সেই সম্পর্ক না রাখাই ভালো। রাজুর কথা শুনে চারু অবাক হয় আর জিজ্ঞেস করে কে বলেছে তাদের সম্পর্ক আগে বাড়বে না। এবার রাজু জানায় কেন, তার বাবা তো আগে থেকেই তার বিয়ে এরিবাবুর সাথে ফিক্স করে রেখেছে, তাই রাজুর আর চারুকে পাওয়া হবে না। এই বলে সে আবারও চলে যেতে নেয়। তখনই তার হাত কেউ ধরে ফেলে। রাজু ভাবে হয়তো চারু, কিন্তু পেছন ঘুরে এসে দেখে এটা তো চারুর বাবা ভূপাতি।
রাজু তো তাকে দেখে ভীষণ অবাক হয় আর ভুলে সে শ্বশুরজি বলে ফেলে। এটা শুনে ভূপাতি হেসে দেয় আর রাজুকে জিজ্ঞেস করে সে কি চারুকে ভালোবাসে। রাজু এখানে ভাব নেওয়ার জন্য বলে না, সে চারুকে ভালোবাসে না। ভূপাতি বুঝতে পারে রাজু এটা কেন বলছে, তাই সে রাজুর কাছে এসে বলে সে জানে তারা দুজন দুজনকে খুব ভালোবাসে, আর যেখানে তার মেয়ে রাজুকে ভালোবাসে তাহলে সে তার মেয়ের বিয়ে এরিবাবুর সাথে কেন দিবে। এই কথা শুনে তো রাজু অনেক বেশি অবাক হয় আর খুশিও হয়। তার মানে চারুর বাবা রাজুকে নিজের মেয়ের জামাই বানানোর জন্য রাজি হয়ে গেছে, তাও আবার এরিবাবুর মতো মিনিস্টারের প্রস্তাব রিজেক্ট করে। ভূপাতি বলে সে শুধু তার মেয়েকে রাজুর হাতে তুলে দিয়ে তার সব সম্পত্তির দায়িত্ব তার কাঁধে দিয়ে শান্তিতে ধ্যানে চলে যাবে। এই কথা শুনে রাজু তো খুশিতে ভূপাতিকে জড়িয়ে ধরে। তার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে, সে এত এত সম্পদের মালিক হতে চলেছে। এরপর আমরা দেখি রাজু আর চারুর বিয়ে বেশ ধুমধাম করেই শুরু হয়ে যায়। অনুষ্ঠানের কোনো জিনিসেই কমতি রাখেনি ভূপাতি। আর রাজুর কথা মতোই আলিশান বিয়ের প্রথম কার্ড রাজু বুচির মায়ের কাছেই দিয়ে আসে। বুচির মতো রাজুর হবু শ্বশুরবাড়ির কথা শুনে হা হয়ে যায়। এরপর দেখা যায় রাজু আর চারুর বিয়ের অনুষ্ঠানগুলো এক এক করে হতে থাকে। সবগুলোই খুব ধুমধাম করে সকল গ্রামের মানুষকে জানিয়ে তারপর হয়। রাজু, চারু সহ ভূপাতিও এই বিয়েতে অনেক বেশি খুশি ছিল। তো এরভাবেই রাজু আর চারুর বিয়ে হয়ে যায়। বিয়ের প্রথম দিনই চারুদের বাড়িতে খুব সুন্দর করে বাসর ঘর সাজানো হয়। রাজু তো এত বড় বাড়ির মালিক হয়ে বেশ আনন্দের সাথে রুমে ঢোকে, কিন্তু রুমে ঢুকেই রাজু দেখে চারু তো আগে থেকেই ঘুমিয়ে গেছে। এটা দেখে রাজু চারুর কাছে গিয়ে তার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। ঠিক তখনই দেখা যায় রুমে কেউ নক করে। রাজু সাথে সাথে দরজা খুলে দেখে তার এক লোক তার দিকে একটা চিঠি এগিয়ে দেয় আর বলে এটা তার শ্বশুর দিয়েছে। রাজু ভাবে হয়তো ভূপাতি তার আর চারুর জন্য হানিমুনের টিকিট পাঠিয়েছে তার কাছে, তাই সে বেশ খুশি হয়ে যায় আর খামটা নিয়ে দরজা লাগিয়ে ভেতরে চলে যায়। এরপর সে বিছানায় বসে খামটা খুলে দেখে সেখানে একটা বড় চিঠি লেখা। সে তখন ওই চিঠিটা পড়তে শুরু করে আর পুরো চিঠিটা পড়ার পর তার হাসি খুশি মুখটা যেন এক নিমিষেই মলিন হয়ে যায়। রাজুর তো মাথা ঘুরে যায়। আসলে এই চিঠিতে ভূপাতি লিখেছে যে সে অনেকদিন ধরে রাজুকে এই কথাটা বলতে চেয়েছিল, কিন্তু লজ্জার কারণে বলতে পারেনি। তাই আজ চিঠিতে সে রাজুকে সব জানিয়ে দিচ্ছে। আসলে ভূপাতির অনেক বড় বড় বিজনেস ছিল, তবে সেটা এখন আর নেই, কারণ তার খুব জুয়া খেলার নেশা ছিল। আর জুয়া খেলার সময় ভূপাতি অনেক টাকার বাজি ধরতো। যখন সে হেরে যেত তখন তাকে সব টাকা পরিশোধ করতে হতো। আর এই চক্করে পড়ে ধীরে ধীরে তার সব ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে নিয়ে সে সবকিছু শেষ করে ফেলে। এমনকি তাদের বাড়িটা আপাতত বন্ধক রাখা আছে, যে কোনো সময় মানুষ এসে বাড়িটা নিয়ে যেতে পারে। আর তাই সে তার মেয়ে চারুর জন্য একজন যোগ্য জামাই খুঁজছিল, আর রাজুকেই তার যোগ্য মনে হয়েছে। তাই সে রাজুর সাথেই চারুর বিয়ে দিয়ে তার সব দায়িত্ব তার কাঁধের উপর দিয়েছে। এখন সে শান্তিতে ধ্যানে বসবে। এই পুরো কথাটা পড়ে তো রাজুর অবস্থা খারাপ, আর সেই সময় তার খাটটাও ধপাস করে ভেঙে পড়ে। রাজু তো তখন স্তব্ধ হয়ে সেখানেই বসে থাকে। এর মানে ভূপাতি রাজুকে যেসব দায়িত্ব কাঁধে নেওয়ার কথা বলছিল সেগুলো সব ভূপাতির করা লোনের দায়িত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ সে ভেবেছে রাজু জমিদার, তাই তার কাছে অনেক টাকা আছে আর সে ভূপাতির সব লোন অনায়াসেই পূরণ করে দিতে পারবে। কিন্তু রাজুর তো আসলে এসব কিছুই ছিল না, তাই এবার তো তার মাথায় হাত। দৃশ্য চলে যায় পরের দিন। দেখা যায় সকাল পর্যন্ত রাজু এই কথাগুলোকেই প্র্যাঙ্ক হিসেবে নিচ্ছিল। তবে যখনই তার সামনে ভূপাতির পাওনাদারগুলো এসে সামনে দাঁড়ায় তখন তো রাজুর কাছে সব পরিষ্কার হয়ে যায়। পাওনাদাররা রাজুর কাছে এসে ভূপাতির করা লোনের টাকা চাইতে থাকে। তখন রাজু বলে তার শ্বশুরের লোন সে কেন দিবে। তখন একজন পাওনাদার তাকে একটা পেপার দেখায় যেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে আজ থেকে ভূপাতির সকল সম্পত্তির মালিক রাজু। এর মানে এই সম্পত্তির কোনো লোন থাকলেও সেটা রাজুকেই দিতে হবে। এই কথা শুনে রাজুর মনে পড়ে বিয়ের দিন ভূপাতি রাজুকে দিয়ে একটা পেপার সাইন করিয়েছিল। রাজু তো সেগুলো সম্পত্তির পেপার ভেবে খুশি মনে সাইন করে দেয়। সে সেগুলো পড়তেও যায়নি, কিন্তু আসল কাহিনী যে এটা ছিল সেটা তো সে কল্পনাও করতে পারেনি। এবার রাজু গিয়ে চারুকে ডাক দেয়। চারু সেখানে আসলে রাজু তাড়াতাড়ি করে তার কাছে যেয়ে জিজ্ঞেস করে এই সব কিছুর ব্যাপারে। তখন চারু বলে এইসব তো রাজুর আগে থেকে জানার কথা, কারণ তার বাবা তো বলেছিল সে যাওয়ার আগে তাকে চিঠি লিখে সব বলে যাবে। এ কথা শুনে রাজুর এবার অস্থির লাগতে থাকে। এর মানে চারুও সবকিছু জানতো। ওদিকে ভূপাতির ফোনও বন্ধ ছিল। সবকিছুর মধ্যে রাজুর তো প্রায় হার্ট অ্যাটাকে এসে যায়। এখানেই আমরা জানতে পারি যে শুধু রাজুই অপারেশন চারু বানায়নি, বরং চারু আর তার বাবা মিলে অপারেশন রাজু বানিয়েছিল। ভূপাতি সেদিন রাজুকে এত টাকা দান করতে দেখে সেদিনই রাজুকে পছন্দ করে ফেলে, কারণ তাদের তো একজন টাকাওয়ালা মানুষেরই খোঁজ ছিল। এরপরই রাজুর ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে এসে জানতে পারে রাজু একজন জমিদার। এ কথা শুনেই ভূপাতি চারুকে বলে সে রাজুর সাথে তার বিয়ের কথা বলতে যেতে চায়, কারণ একমাত্র রাজুর মতো বড় জমিদারি পারবে ভূপাতির এত বড় বড় লোন শোধ করতে। আর চারুর জন্য যে রাজু এত এত টাকা খরচ করেছে এটা দেখে চারু ইমপ্রেসড হয়ে যায় রাজুর উপর। আর এই প্ল্যান অনুযায়ী তাদের দুজনের বিয়েটাও হয়ে যায়।
এই সব কিছু শুনে তো রাজুর মাথায় হাত। আর তখনই সেখানে আসে এরি বাবু। এরি বাবু তখন হাসতে হাসতে রাজুদের কাছে এসে বলে, রাজু তো ফেসে গেল তার শ্বশুরের লোনের চাপে, এখন সে কি করবে? চারু তখন এরি বাবুকে এখানে দেখে খুবই অবাক হয়ে যায়। এইবার এরি বাবু চারুকে বলে, চারু যে রাজুকে জমিদার ভেবে বিয়ে করেছে, আসলে তো রাজুর জমিদারের জও নেই। রাজুরা নিজেরা ঠিক মতো চলতেও পারে না। রাজু তো উল্টো চারুর বাবার সম্পত্তি দেখে তাকে বিয়ে করেছে। এখন তো দুজনেই ফকির হয়ে বসে আছে। এই সব কথা বলে এরি বাবু হাসতে থাকে আর তাদেরকে নিয়ে ঠাট্টা করতে থাকে। এদিকে চারুরও তো মাথায় হাত, কারণ সে তো জানতোই না রাজুর এই অবস্থার ব্যাপারে। এখন এরি বাবুর কাছ থেকে জেনে চারুও অনেক বেশি অবাক হয়ে যায় আর রাজুকে বলে, সে জমিদার না? রাজু এবার নিচু স্বরে বলে, হ্যাঁ সে জমিদার, তবে তার টাকা একটু কম। এই কথা শুনে তো চারু এবার হায় হায় করতে থাকে। সে রাজুকে তো বিয়ে করেছে তার বাবার লোন পরিশোধ করানোর জন্য, সেখানে রাজুরই কোনো টাকা নেই। এদিকে রাজুও চারুর উপর রেগে যায়, কারণ এতদিন দুই বাবা মেয়ে মিলে রাজুর পেছনে তাকে নিয়ে অপারেশন বানিয়ে তাকে এত এত লোনের ভেতরে ফেলে দিয়েছে। তাই দুজনেই রেগে মেগে দুই সাইডে চলে যায়। এরপর রাজু অনেক বেশি টেনশনে পড়ে যায় যে কিভাবে এত টাকা কামিয়ে সে এসব ঝামেলা থেকে মুক্তি পাবে। এদিকে রাজু রাস্তায় বের হলেই গ্রামের মানুষ সবাই তাকে বড়লোক জামাই বলে, কিন্তু তারা তো আর জানে না যে রাজুর শ্বশুরের কিচ্ছু নেই, উল্টো রাজুর কাঁধে সব লোনের বোঝা। তো সে একদিন খুব চিন্তিত হয়ে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়। সেখানে রাজু তার বন্ধুদের কাছে আইডিয়া চায় যে কিভাবে রাতারাতি অনেক টাকা ইনকাম করা যায়। তারা সবাই মিলে কথা বলছিল, এরই মধ্যে সেখানে এরি বাবু চলে আসে। রাজু তখন এরি বাবুকে এখানে দেখে খুবই বিরক্ত হয়। এদিকে এরি বাবু তো রাজুকে দেখে হাসতে হাসতে তার কাছে আসে আর বলে, রাজুকে এখানে বসে তার লোন পরিশোধ করার চিন্তা করছে নাকি? আর ওদিকে তো এরি বাবু এবারের ইলেকশন জিতে এখানকার প্রেসিডেন্ট হতে চলেছে। তার এসব কথা শুনে হঠাৎ করেই রাজুর মাথায় একটা বুদ্ধি চলে আসে। এরপরই আমরা দেখতে পাই এরি বাবু একটা সরকারি অফিসে এসে অফিসারকে বলে, সে তো এমনিতেই প্রেসিডেন্ট হিসেবে জিতে যাবে, তার আবার ইলেকশন করতে হবে কেন? তখন একজন লোক এসে এরি বাবুকে জানায় তার অপোজিটে আরেকটা পজিশন আসছে, অর্থাৎ এবার এরি বাবুর অপর সাইডেও আরেকজন প্রার্থী দাঁড়িয়েছে। এই কথা শুনে এরি বাবু তো ভীষণ অবাক হয়ে যায় আর দ্রুত বাহিরে এসে দেখে রাজু তার দলবল নিয়ে এখানেই আসছে, অর্থাৎ রাজুই এরি বাবুর অপোজিট পজিশনে দাঁড়িয়েছে। সে তো রাজুকে দেখে জিজ্ঞেস করে, সে এখানে কি করছে? রাজু তখন হেসে বলে, সাদা কাপড় পরে লাখো টাকা কামানোর আইডিয়া এরি বাবুর মতো 3 পাস ছেলের আসতে পারে, তাহলে রাজু তো 10 পাস, তার মাথায় আসতে পারবে না কেন? তাই সামনের ইলেকশনে এরি বাবুর বিরুদ্ধে ইলেকশন লড়াই করে রাজু প্রেসিডেন্ট হবে। এই কথা শুনে তো এরি বাবু হা হয়ে যায়। তখন রাজু তার কাছে এসে বলে, ইলেকশন জিতে 5 বছর প্রেসিডেন্টের চেয়ারে বসে সে সব কালো টাকা জমিয়ে তার শ্বশুরের সব লোন পরিশোধ করে দিবে। এই বলেই সে হাসতে থাকে। এরপর তাকে অল দ্য বেস্ট জানিয়ে ভেতরে চলে যায়। রাজু ভেতরে বসে থাকা লোককে বলে সে যাতে তার নাম আর নমিনেশনটা লিখে দেয়, অর্থাৎ রাজু এখন একজন প্রার্থী হিসেবে যোগ দিবে এরি বাবুর মতো। লোকটা এবার রাজুর নমিনেশনের রেজিস্ট্রেশনের জন্য তার কাছে টাকা চায়। টাকার কথা শুনে রাজু তাকে বলে সে তার কাছ থেকে চাঁদা চাচ্ছে নাকি? নমিনেশন দেওয়ার জন্য সরকার কখনো টাকা চাইতে বলেনি, আর এসব চাঁদাবাজি বন্ধ করার জন্য রাজু রাজনীতিতে নেমেছে। রাজুর এসব কথা তো লোকটা মোটেও মানতে চায় না। এবার রাজু তার ফোন বের করে আর লোকটাকে ভিডিও করার হুমকি দেয়, কারণ সে এখন লোকটার জালিয়াতি করার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলে সবাই সব দুর্নীতি জেনে যাবে তার, তখন তো তাকেই বিপদে পড়তে হবে। তাই রাজুকে এরকম ক্যামেরা বের করতে দেখে লোকটা এবার থেমে যায় আর রাজুকে ক্যামেরা বন্ধ করতে বলে। এরপর সে কোনো টাকা ছাড়াই রাজুর নাম নমিনেশনে লিখে দেয়। এটা দেখে তো রাজু অনেক বেশি খুশি হয়। এরপর তাকে প্রার্থী হিসেবে একটা প্রতীকও দেওয়া হয়, অর্থাৎ যেই প্রতীকের মাধ্যমে সবাই রাজুকে চিনবে আর কি। সে প্রদীপের প্রতীক পায়। সবকিছু সম্পূর্ণ হওয়ার পরে আমরা দেখি রাজু তার প্রতিকার ছবি সহ পোস্টার ছাপানো শুরু করে। তবে এখানে আমরা বুঝতে পারি রাজু তার লোন পরিশোধ করার জন্য রাজনীতিতে নামলেও রাজনীতি সম্পর্কে রাজুর কোনো জ্ঞানই ছিল না। তবে এটা রাজু কাউকে বুঝতেই দেয় না। এদিকে আমরা চারুকে দেখতে পাই। তার বান্ধবী রাজুর রাজনীতিতে নামার কথা শুনে চারুর কাছে আসে আর বলে, রাজু এরি বাবুর অপোজিট পজিশনে প্রেসিডেন্ট হওয়ার নমিনেশন নিয়েছে। সে যদি একবার প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে চারু আর রাজুকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। আর এই সবকিছু রাজু শুধু চারুর বাবার লোন পরিশোধ করার জন্যই করছে। চারু আর রাজু মিলে যদি কোনোভাবে ইলেকশনে জিতে যায় তাহলে তারা এই বাড়িটাকে বাঁচাতে পারবে। চারু তখন তার ফ্রেন্ডের কথা শুনে একটু ভাবতে থাকে। এরপর সে ডিসাইড করে ফেলে যে সে এখন থেকে রাজুর পাশেই থাক। এদিকে রাজু তার প্রচার প্রচারণা শুরু করে দেয়, বিভিন্ন জায়গায় বড় বড় ব্যানার টানাতে থাকে। তবে আমরা দেখি তার প্রচার করার জন্য অথবা তার
ফ্যান বলতে তার কয়টা বন্ধু ছাড়া আর কেউই নেই। রাজু কারো কাছে নিজের জন্য ভোট চাইতে গেলে কেউ তাকে তেমন পাত্তাই দেয় না। তবে রাজু এসবে থেমে থাকে না, সে নিজেই এরিবাবুর বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের প্রচারণা করতে থাকে। তাই সে এবার সেই ছোট্ট ছেলেটাকে বলে সে যেন তার সভায় অনেকগুলো মানুষ নিয়ে আসে, রাজু সেখানে ভাষণ দিবে। তো রাজু তারপর তার ভাষণ প্র্যাকটিস করছিল, তখনই ওই ছেলেটা এসে রাজুকে জানায় যে সব মানুষ রেডি। রাজু তো ভাবে তার ভাষণ শোনার জন্য অনেক মানুষ এসেছে, তাই সে সেরকমই প্রস্তুতি নিয়ে স্টেজে উঠে যায়। তবে দেখা যায় সেখানে তো মাত্র 2 জন ছাড়া আর কোনো মানুষই আসেনি। রাজু তো এবার ছেলেটাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, বাকি লোকজন কোথায়? ছেলেটা জানায় সবাই এরিবাবুর ভাষণ শুনছে। এখানে আমরা দেখি এরিবাবুর সভায় অনেক মানুষ জমা হয়েছে, অর্থাৎ এরা সবাই তার সমর্থক। আর এই খবর পেয়ে রাজু সেই সময় তার গাড়ি নিয়ে সেই সবার সামনে দিয়ে যায়, আর এতগুলো মানুষের মাঝে ফোন ভিডিও করতে করতে বলে এতগুলো মানুষ তার জন্য দাঁড়িয়ে আছে। এটা দেখে তো এরিবাবু রেগে যায় আর বলতে থাকে রাজু এখানে কি করছে? সে শুনেছে তার সবাই নাকি মাছি উঠছে, কারণ সব মানুষ তো তার এখানে, আর এখন রাজু এখানে এসেছে ভোট চাইতে। রাজু কি আদৌ ভাষণ দিতে জানে? এসব কথা বলে সবাই রাজুর উপর হাসতে থাকে। এবার রাজু নিজে মাইক হাতে নেয় সবার সামনে ভাষণ দেওয়ার জন্য, কিন্তু আমরা দেখতে পাই কেউ রাজুর ভাষণ শুনতে মোটেও আগ্রহী ছিল না, সবাই সেখান থেকে চলে যাচ্ছিল। এরিবাবুও হেসে বলছিল রাজুর তো সামান্যতম রাজনৈতিক ধারণাই নেই, রাজু কি জানে গ্রামে কার কি সমস্যা আছে? এরিবাবুর এই কথা শেষ হওয়ার আগেই কেউ বলে ওঠে জানে না, তবে আজ থেকে জানবে। তখনই আমরা ভিড়ের মাঝে চারুকে দেখতে পাই, অর্থাৎ চারু এই কথা বলেছে। তাকে দেখে এরিবাবুও অনেক বেশি অবাক হয়ে যায়। এবার চারু রাজুর কাছে গিয়ে মাইক হাতে নিয়ে সবার সামনে ভাষণ দিতে থাকে আর বলে এরিবাবু কখনো গ্রামে কারো সমস্যা শোনার জন্য তাদের ঘর পর্যন্ত গিয়েছে? যায়নি, কিন্তু আজ থেকে তার স্বামী গ্রামের সবার ঘরে ঘরে গিয়ে সবার সমস্যার কথা জানবে, সেটা সমাধান করারও চেষ্টা করবে। আর এই প্রতিজ্ঞা চারু নিজে দিচ্ছে। এই কথা শুনে সবাই একটু উৎসাহ দেখাতে থাকে। এরপর আমরা দেখি রাজু আসলেই হেঁটে হেঁটে গ্রামের সব মানুষের ঘরে ঘরে যাচ্ছে, তাদের সব সমস্যার কথা শুনছে। কিন্তু রাজু তো এই সব শুধুমাত্র ভোট পাওয়ার জন্য করছে, কারণ তার আসল উদ্দেশ্য তো টাকা কামানো। তবে এসব করেও রাজুর সমর্থক বেশি একটা বাড়ছিল না, তাই সে এবার তার কাজগুলো টুকটাক ভিডিও করতে শুরু করে। তার কিছু লোকদের গরিব সাজিয়ে তাদের সাহায্য করার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। তাই সে এবার ছোট ওই ছেলেটাকে অসহায় বাচ্চা বানিয়ে তাকে নিয়ে ভিডিও করে। এরপর আমরা দেখি সে ভিডিও করার জন্য আর সবাইকে দেখানোর জন্য ছেলেটাকে কোলে করে নিয়ে পায়ে হেঁটে হেঁটে তাকে স্কুলে নিয়ে যায়। হাঁটতে হাঁটতে তো রাজুর পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখনই রাজুর সামনের পানিতে পা রাখতেই সে বুঝতে পারে যে সে যেখানে নদীর পানি ভেবে পা রেখেছে সেটা তো নদীর পানি না, বরং ড্রেনের পানি। মাঝ রাস্তায় এরকম ড্রেনের পানি পড়া, আবার রাস্তার অবস্থাও খুবই বাজে, ভাঙাচোরা। এসব দেখে রাজু খুবই অবাক হয় যে এত বছরেও এই গ্রামে কোনো উন্নতি হয়নি। তবুও রাজু হাল ছাড়ে না, ওই পা নিয়েই সে হাঁটতে হাঁটতে ছেলেটাকে তার স্কুল পর্যন্ত নিয়ে যায়। রাজুর এই স্কুলে গিয়ে দেখে স্কুল তো পুরো ফাঁকা, কোনো স্টুডেন্ট বা টিচার কেউ নেই। এটা দেখে রাজু খুবই অবাক হয় আর জিজ্ঞেস করে স্কুলের সব ফাঁকা কেন? তখন ওই ছেলেটা জানায় আজ তাদের স্কুল বন্ধ। এই কথা শুনে রাজু বলে সে তাহলে তাকে এত কষ্ট করে এভাবে স্কুলে নিয়ে আসলো কেন? সে আগে কেন কিছু বলেনি? এইবার ছেলেটা জানায় তাদের স্কুলে টিচাররা নিয়মিত আসে না, তাই প্রায় সময় স্কুল বন্ধ থাকে। এটা শুনে রাজুর কাছে খুবই অদ্ভুত লাগে যে এটা আবার কেমন স্কুল। এর মধ্যেই রাজু ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সেখানকার একজনের কাছে সে পানি চায়। তখন লোকটা তাকে পানি তো এনে দেয়, কিন্তু পানির অবস্থা এমন ছিল যে রাজু সেই পানি দেখে ভাবে যে এটা চা। কিন্তু তখন লোকটা জানায় তাদের গ্রামের পানি এরকমই। বুঝুন তাহলে তারা কতটা অস্বাস্থ্যকর পানি খায়। পানির এই অবস্থা দেখে তো রাজুর বমি চলে আসে, কারণ পানিটা অনেক বেশি নোংরা ছিল। এরকম পানি গ্রামের মানুষ কিভাবে খায়? এই নিয়ে সে চিন্তা করতে থাকে। তবে লোকটা এবার রাজুকে জোর করে ওই পানি খাওয়ায়, আর রাজু মানুষকে দেখানোর জন্য পানি মুখে দিতেই তার বমি চলে আসে। সেই অবস্থায় সে তাড়াতাড়ি করে একটা হসপিটালে চলে যায়। তবে হসপিটালে তো কোনো ডাক্তারই ছিল না। এসব দেখেও রাজু ভীষণ অবাক হয় যে এ কি অবস্থা। একটু পরেই দেখা যায় একজন ডাক্তার একটা গরুকে চিকিৎসা করাচ্ছে। এর মানে এই হসপিটালে পশু আর মানুষ দুজনকেই চিকিৎসা করানো হয়। এসব দেখে তো রাজুর আরো বেশি বমি পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। গ্রামটার এত বাজে অবস্থা হয়ে আছে সে তো আজকে না দেখলে বুঝতেই পারতো না। সেদিন রাতে রাজু ভীষণ ক্লান্ত হয়ে বাসায় ফেরে আর এসব নিয়েই চিন্তা করতে থাকে। তখনই সেখানে চারু রাজুর জন্য খাবার নিয়ে আসে। চারুকে তার জন্য খাবার নিয়ে আসতে দেখে খুবই অবাক হয় রাজু, কারণ সে তো তার উপর রাগ হয়েছিল। চারু এবার তার পাশে বসে তার পায়ের অবস্থা দেখে তাড়াতাড়ি করে মলমও লাগিয়ে দেয়। সে রাজুকে বলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে যাতে তার পায়ের খেয়াল রাখে। এ কথা শুনে রাজু হতাশ হয়ে বলে তাদের গ্রামের ডাক্তাররা তো আরো জীবাণু ছড়াবে, কারণ তারা পশু আর মানুষের একই ক্লিনিকে চিকিৎসা করায়। এ কথা শুনে চারুও ভীষণ অবাক হয়।
কারণ এটা তো সে জানতোই না। তো এসব নিয়ে কথা বলতে বলতে চারু আর রাজু অনেক বেশি কাছাকাছি চলে আসে। এরই মাঝে সেখানে রাজুর একজন লোক চলে আসলে রাজু তাড়াতাড়ি করে চারুর থেকে সরে যায়। লোকটাও বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। এবার রাজু চারুর রান্না করা খাবার খেয়ে ভীষণ প্রশংসা করে। চারু তখন তাকে জিজ্ঞেস করে এই ইলেকশন আর কতদিন চলবে। রাজু জানায় সে জানে না, তবে আজ গ্রাম ঘুরে সে যা দেখলো সেসব দেখে তার খুবই অদ্ভুত লাগছে। রাস্তায় ড্রেন খোলা, ভালো পানি নেই, স্কুলে টিচার নেই, হসপিটালে ডাক্তার নেই, গ্রামের এত সব সমস্যা, এসব কি কোনো প্রেসিডেন্ট দেখে না? রাজুর কথা শুনে চারু বলে আজকাল মানুষের সময় কোথায়, সবাই তো সারাদিন রিলস দেখেই পার করে দেয়। রিলসের কথা শুনতেই রাজুর মাথায় একটা দারুণ আইডিয়া আসে। সে সাথে সাথে চারুকে থ্যাঙ্কস জানায়, এরপরই তার কাজে লেগে পড়ে। এদিকে চারু তো বুঝতে পারে না যে রাজু কি করতে চলেছে। এরপরেই আমরা দেখি রাজু তার বুদ্ধিকে কাজে লাগায়। অর্থাৎ আজকাল যেহেতু সবাই রিলস দেখায় বিজি, তাদের গ্রামের এসব সমস্যাগুলো রাজু তাই রিলস আকারে বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়, যাতে এর মাধ্যমেও মানুষের কাছে এসব তথ্য পৌঁছে যায়। গ্রামের রাস্তা ভালো নয়, স্কুলে টিচার নেই, হসপিটালে ডাক্তার নেই, এইসব নিয়ে একটা সুন্দর রিলস বানিয়ে রাজু আপলোড করে দেয়। আর দেখা যায় এই রিলসটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। ফলে অনেকের চোখে এই সমস্যাগুলো পড়ে। আর রাজুর এই আইডিয়াটা কাজে লাগিয়ে অন্যান্য গ্রামের মানুষরাও তাদের সমস্যাগুলো রিলস আকারে তুলে ধরে। এভাবেই দিনের পর দিন রাজু ফেমাস হতে শুরু করে। পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু রাজুর নাম। রাজুর সমর্থকও অনেক বেশি বেড়ে যায়। বিভিন্ন মিডিয়া এখন রাজুর পেছন পেছন ঘোরে, ঠিক যেমনটা সে স্বপ্ন দেখত। তার এই সব কাজের জন্য চারিদিকে তার প্রশংসা চলতে থাকে। এদিকে চারপাশে শুধু রাজুর নাম দেখে তো এরিবাবুর বাবা অনেক বেশি রেগে যায়। অন্যদিকে দিল্লি থেকে এরিবাবুর বাবাকে সিএফরা কল দিয়ে হুমকি দিচ্ছে যে এইবারের ইলেকশনে যদি এরিবাবু না জেতে তাহলে তারা হুমকির মুখে পড়তে পারে। এইসবের টেনশনে এরিবাবুর বাবা এবার তার লোককে রাজুর সব খবর নিতে বলে আর গ্রামের এই সব সমস্যাগুলো তাড়াতাড়ি শেষ করতে বলে, যাতে সবাই এরিবাবুকে চেনে আর ভোট দেয়। তার কথা মতোই দেখা যায় কয়দিনের মধ্যেই এরিবাবুর লোকেরা রাজুর তুলে ধরা সমস্যাগুলো সমাধান করে দেয়। যেমন গ্রামের রাস্তা ঠিক করা, ড্রেন পরিষ্কার করা, স্কুলে নতুন দক্ষ টিচার নিয়োগ দেওয়া, আর হসপিটালেরও উন্নতি করা, পরিষ্কার খাবার পানিরও ব্যবস্থা তারা করে দেয়। কিন্তু এদিকে আমরা দেখি লোকজন সবাই ভাবে হয়তো এই সবকিছু রাজুই করেছে, আর ইলেকশনের আগেই রাজু তাদের জন্য এত কিছু করেছে, তাহলে না জানি ইলেকশনের পরে সে আরো কি করবে। এসব ভেবে সবাই এখন রাজুকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ এই গ্রামে এরকম ভালো নেতা আর কখনো তারা দেখেনি। এদিকে বেচারা রাজু তো কিছুই বুঝে উঠতে পারে না, তবে জনগণের ভালোবাসা পেয়ে তার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপর একদিন দেখা যায় এরিবাবুর বাবা, যে এখন একজন এমএলএ, সে রাজুকে তার অফিসে ডেকে পাঠায়। রাজুও অফিসে আসে। এরপর সে বলতে থাকে রাজু তো অনেক সুন্দর ডান্স করে, তবে এটা কোনো ডান্সিং কম্পিটিশন না, এটা রাজনীতি। রিলস এনে যে লাইক পাওয়ার মতো ইলেকশনে ভোট পাওয়া এত সোজা না। তার কথা শুনে রাজু হেসে জবাব দেয়, দেখা যাবে কে কত ভোট পাবে। এমএলএ এবার সরাসরি তাকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট পদ থেকে সরে আসতে বলে, কিন্তু রাজু তো ইলেকশন না জেতা পর্যন্ত থামবে না, সে প্রেসিডেন্ট হবেই, তাও সৎ সাহস নিয়ে। এই বলে সে সেখান থেকে উঠে যায়। তখন এমএলএ রাজুকে বলতে থাকে যে সে যদি তার কথা শোনে তাহলে সে তাকে 20 কোটি টাকা দিবে। কোটি টাকার কথা শুনে রাজু সেখানে থেমে যায়। এরপর আমরা দেখি এমএলএ রাজুদের নিয়ে একটা রুমে যায়, যেই রুম ভর্তি করা পুরো 20 কোটি টাকা ছিল। সে এত টাকা দেখে অবাক হয়ে যায়। এমএলএ এবার রাজুর কাছে এসে বলে তার ভাইরাল হওয়া পছন্দ, তাই না? রাজু শুধু তাকে একটা ভিডিও বানিয়ে দিতে হবে, আর সেটার বিনিময়ে রাজুকে সে এই সব টাকা দিয়ে দিবে, আর এটা দিয়ে সে তার সব লোনও পরিশোধ করতে পারবে। আর রাজু যদি জিতেও যায় তাহলেও কোনো লাভ হবে না, কারণ সে এমএলএর অনুমতি ব্যতীত 1 টাকাও সরাতে পারবে না। এসব বলে সে রাজুকে ভাবতে বলে। রাজুও তখন তার সব লোনের কথা চিন্তা করে ডিলে রাজি হয়ে যায়। অর্থাৎ সে একটা ভিডিওর মাধ্যমে এই টাকাগুলো নিবে, আর সেই ভিডিওতে এসে রাজুকে বলতে হবে এই কয়দিনে গ্রামে যেসব উন্নতি হয়েছে সব এরিবাবু করেছে, কিন্তু সুযোগ বুঝে রাজু সব ক্রেডিট নিজে নিয়ে নিয়েছে, আর এখন সে গ্রামের সব মানুষকে বোকা বানাচ্ছে যাতে সবাই তাকে ভোট দেয়। আসলে সবকিছুতে এমএলএ প্ল্যান অনুযায়ী করছিল। এদিকে রাজুরাও চলে যেতে এমএলএর অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে সে এতগুলো টাকা তাকে কিভাবে দিয়ে দিল। এবার এমএলএ হেসে বলে তাদের শুধু ইলেকশন জিততে হবে, কারণ তাকে দিল্লি থেকে বলা হয়েছে ইলেকশনের পরে গ্রামের একটা পরিত্যক্ত জায়গা ঠিক করা হবে, যেখানে বড় বড় বিল্ডিং করা হবে, উন্নতি করা হবে, আর সেখানে 3000 কোটি টাকা ইনভেস্টও হবে। তাই একবার যদি এরিবাবু ইলেকশন জিতে যায় তাহলে সব টাকা তাদের, আর ওই 300 কোটির সামনে 20 কোটি কিছুই না। এসব শুনে তো তার অ্যাসিস্ট্যান্টও অবাক হয়ে যায়। এদিকে রাজু এমএলএর কথা মতো ভিডিও করে তাকে পাঠিয়ে দেয়, আর এমএলএও ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। এক নিমিষেই সবার কাছে রাজু খারাপ হয়ে যায়। অন্যদিকে রাজু তার সব টাকা নিয়ে ব্যাংকওয়ালাদের টাকা শোধ করে আর সব লোন পরিশোধ করে। অন্যদিকে গ্রামের
সবাই রাজুর সব পোস্টার ছিঁড়ে ফেলে, তাকে ছিছি করতে থাকে। আর এই সুযোগে এরি বাবু তার প্রচারণা চালু রাখে। দেখতে দেখতে ভোটের দিন চলে আসে, গ্রামের সবাই ভোট দিতে আসে। এদিকে এরি বাবু তো অনেক খুশি ছিল, কারণ সে জানতো যে বেশি ভোট এরি বাবুই পাবে, কারণ টাকার বিনিময়ে তো তারা রাজুকে কিনেই নিয়েছে। তাই সে চারুকে ভোট কেন্দ্রে দেখে তার সামনে গিয়ে বলে সে কি এখানে তার স্বামীর জন্য ভোট দিতে এসেছে, কিন্তু এবার তো জিতবে সে, অর্থাৎ এরি বাবু। তাই সে চারুকে অফার দিচ্ছে সে যাতে আবারও তার কাছে ফিরে আসে, তাহলে সে টাকা সম্পদ সব পাবে। এই বলে সে হাসতে থাকে। তখন তো চারু তার দিকে তেড়ে আসতে নিলে তার বান্ধবী তাকে আটকে নেয়। অন্যদিকে ভোট দেওয়া শেষে ভোট গণনা শুরু করা হয়। এরিবাবুরা তো একদম কনফিডেন্স নিয়ে বসেছিল। এসব দেখে চারুরা চলে যেতে নেয়। তখনই একজন মেয়ে এসে চারুর হাত চেপে ধরে। চারু তখন মেয়েটার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। আর এখানেই আমরা জানতে পারি রাজু নিজের ভোট প্রচারের জন্য মানুষের বাসায় যেতে যেতে একদিন এই মেয়ের বাসায় চলে যায়। তখন সে জানতে পারে জমি লোন নিয়ে সে লোন পরিশোধ করতে না পেরে মেয়েটির স্বামী আত্মহনন করে নিয়েছে। এভাবেই রাজু যখন গ্রামের আরো মানুষের বাড়িতে যেত তখন তাদের নানা সমস্যার কথা শুনতো। সবার এত এত সমস্যা, এত কষ্ট, এগুলো আগে কখনো রাজু উপলব্ধি করতে পারেনি। এসব নিয়ে তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর সে একদিন চারুলতাকে জানায় এই গ্রাম ঘুরে ঘুরে মানুষের সব সমস্যার কথা শুনে তার মনে হয়েছে তাদের সামনে রাজুর এই সমস্যাটা কিছুই না, কারণ রাজু তার লোন পরিশোধ করার জন্য টাকার পেছনে দৌড়াচ্ছে, কিন্তু অনেকে তো সেটাও পারছে না। আর গ্রামের এসব গরিব দুঃখী সব সমস্যা তো বড় বড় লোকদেরকেই সমাধান করা উচিত, কারণ তাদের কাছে টাকা আছে কিন্তু বাকিদের কাছে তো নেই। এখন গ্রামের সবাই রাজুর উপর একটু ভরসা রাখতে পেরেছে, তাই সে এবার সেই সব মানুষদের ভরসা ভাঙতে চায় না। এরপর দেখা যায় রাজু আসলে সেদিন ওই ব্যাংকারদের নিজের বাড়ির লোনের টাকা পরিশোধ করেনি, বরং গ্রামে যে সকল মানুষদের জমি আটকে ছিল টাকার জন্য সেসব জমি ছাড়ানোর জন্য সব টাকা সে দিয়ে দেয়। এরপর সবাইকে সবার জমির ডকুমেন্টস বানিয়ে সেগুলো তাদের হাতে তুলে দেয়। আর এই পুরোটা সময় চারু রাজুর পাশেই ছিল। রাজু তো প্রথমে শুধুমাত্র নিজের লোন পরিশোধ করার জন্য রাজনৈতিক দুর্নীতির পথ বেছে নেয়, যেখানে দুর্নীতি করলে টাকার অভাব হবে না। তবে যবে থেকে সে গ্রামের মানুষের ভরসা আর ভালোবাসা পেতে শুরু করেছে তবে থেকে রাজুর জীবন বদলে গেছে। সে এখন আর নিজে বড়লোক হওয়ার কথা ভাবে না। সে চায় তার গ্রামের সবগুলো মানুষ ভালোভাবে জীবন যাপন করুক, কেউ যাতে অসহায় না থাকে। আর এইসব উপলব্ধি করার পর থেকেই সে আর কখনো টাকার লোভে পড়েনি। সে মানুষের সেবা করে গিয়েছে। এর বিনিময়ে গ্রামের মানুষদের কাছ থেকে সে যে ভালোবাসা পেয়েছে সেটা রাজু আর কখনো পায়নি। আর তার এই সমাজ সেবার মাধ্যমেই গ্রামের মানুষ আবারও তার পক্ষে চলে যায়। অর্থাৎ আজকে ভোটের দিনে রাজুকেই সবাই ভোট দেয়। একটু পর যখন ভোটের রেজাল্টের অ্যানাউন্সমেন্ট করা হয় তখন জানা যায় এরিবাবুর থেকে অধিক ভোট পেয়ে রাজু ইলেকশনে জিতে প্রেসিডেন্ট হয়ে গেছে। অর্থাৎ রাজু এরিবাবুর মতো দুর্নীতি করে ইলেকশন জেতার চেষ্টা করেনি, সে সৎ সাহস নিয়ে সবার ভালোবাসা পেয়ে তারপরেই বিজয়ী হয়েছে। এদিকে রাজুর জিতার কথা শুনে তো এরিবাবু সহ তার দলের সবাই অনেক বেশি অবাক হয়। সে রেগে মেগে যে রাজুকে ভোট দিয়েছে তাদের সবাইকে মারতে থাকে। এটা দেখে চারু এরিবাবুর কাছে যায় আর বলে তার স্বামী এরিবাবুর কাছ থেকে 2-4 ভোট পেয়ে জেতেনি, বরং হাজার হাজার ভোট বেশি পেয়ে প্রেসিডেন্ট হয়েছে। এই কথা বলতে এরিবাবু এবার চারুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সাথে সাথে সেখানে একটা লাঠি এসে এরিবাবুর মুখে লাগে। সেই সময় আমরা হিরো স্টাইলে এন্ট্রি নিতে দেখি রাজুকে। অর্থাৎ এরিবাবু তার স্ত্রীর গায়ে হাত তুলেছে আর সে চুপ করে বসে থাকবে, এটা তো কখনো হবে না। তো এখানে রাজু আর এরিবাবুর দারুণ ফাইট হয়। রাজু তো একাই এরিবাবুর সব গুন্ডাকে মেরে তাকেও মেরে সবার সামনে ফেলে দেয়। এরপরই সে চারুর কাছে আসে। গ্রামের সবাই তখন রাজুকে বাহবা দিচ্ছিল। এমন সময় সবার মাঝ থেকে ফিরে আসে ভূপাতি, অর্থাৎ চারুর বাবা। তাকে দেখে তো চারু আর রাজু অনেক বেশি চিন্তিত হয়ে যায় যে আবার কোন লোন নিয়ে এসেছে কে জানে। তবে এইবার ভূপাতি এসে রাজুকে একটা সুখবর দেয়, আর সেটা হলো তাদের সামনে যে গ্রামটা উন্নত হতে যাচ্ছে সেখানে ভূপাতিরও অনেক বড় জমি আছে। আগে সেই জমির কোনো দাম ছিল না, কিন্তু এখন সেখানে ব্রিজ হলে জমির দাম অনেক বেড়ে যাবে, আর এইসব জমি রাজু একাই পাবে। এই কথা শুনে তো রাজু আসলেই খুশি হয়ে যায়, কারণ অবশেষে তার শ্বশুরের জমির ভাগ পাওয়ার স্বপ্নটা তার পূরণ হতে যাচ্ছে। এদিকে নিউজ চ্যানেলের মানুষ এসে রাজুর ইন্টারভিউ নেওয়া শুরু করে, তাও নতুন প্রেসিডেন্ট হিসেবে। ঠিক যেমনটা রাজু কল্পনা করত সেটাই আজ সত্য হয়ে গেল। তার কল্পনার ইন্টারভিউ দিয়ে শুরু হওয়া গল্পটা বাস্তবেও ইন্টারভিউ দিয়েই শেষ হয়ে যায়। আসলে এখানে আমাদের সামনে অনেক বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। সব দেশে এমন অনেক গ্রাম বা জায়গা আছে যেগুলোর উন্নতি করার ভরসা দিয়ে অনেক নেতারা ভোট চেয়ে নিলেও সাধারণ জনগণের ভোট পেয়ে যাওয়ার পর তাদের আর দেখা যায় না। উন্নতি করা তো দূরের কথা, বরং তারা নিজেরাই দুর্নীতি করে কোটি কোটি টাকা এভাবে সরিয়ে নিচ্ছে। তবে যেসব জনগণের জন্য তারা এতদূর যেতে পেরেছে, জেতার পর সেসব জনগণের কথাই তারা মাথায় রাখে না। তাই আমাদের প্রতিটা সমাজে রাজুর মতো করে একজন প্রেসিডেন্ট দরকার, যে নিজের জন্য না বরং সমাজের কল্যাণের জন্যই কাজ করে যাবে। তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন
ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।